আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আহ, তোমরা যারা রেগুলার ক্লাস করো না তাদেরকে বলছি যে মাস্টার ইংলিশ বইটির পুরো একটা ফ্রি কোর্স চলতেছে। আজকে 34 নম্বর ক্লাস। প্রতিদিন একটা করে ক্লাস হয়, একদিন পর পর আর কি। তো সেই নোটিশটা কোথায় পাওয়া যায়? আমাদের এই প্রতিটা ক্লাসের কমেন্ট বক্সে মাস্টার ইংলিশের একটা মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই মেসেঞ্জার গ্রুপের লিংকে যুক্ত হয়ে মেসেঞ্জার গ্রুপের লিংকে যুক্ত হয়ে তোমরা সেই ক্লাসগুলো পেতে পারো। ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপে এছাড়াও ইউটিউবে প্রতিটা ক্লাস আপলোড করা হয়ে থাকে। তোমরা চাইলে সেখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারো। ঠিক আছে? তো যাই হোক, আমরা যে বিষয় নিয়ে পড়বো, গতদিন যেখানে শেষ করেছিলাম সম্ভাব্য ভয়েস, সেখান থেকে আমরা শুরু করব। তো তোমরা তোমরা এখন আমার সাথে যারা যুক্ত আছো তারা এখন আহ, যারা যুক্ত আছো তারা একটু বন্ধুদেরকে মেনশন করবে, ওয়ালাইকুম আসসালাম যে সালাম দিয়েছো। আহ, ঠিক আছে, যাই হোক, তোমরা বন্ধুদেরকে মেনশন করবে এবং রেগুলার ক্লাস করবা। প্রতিদিন রাত 10টার সময় মাস্টার ইংলিশের ক্লাস হয়ে থাকে সাধারণত। এখন ক্লাস হচ্ছে, যারা যুক্ত নাই তারা দ্রুত যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে ছেলেমেয়েরা, যারা যুক্ত নাই তারা ক্লাসে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, তো আমরা আমরা বেশি সময় নিব না। ক্লাস শুরু করি, ঠিক আছে? ক্লাস শুরু করি, ঠিক আছে? ঠিক আছে, আমরা যেখানে ছিলাম সেখান থেকে ক্লাস শুরু করি। আমরা সম্ভাব্য ভয়েস পড়েছিলাম, রাইট? আমরা সম্ভাব্য ভয়েস পড়েছিলাম, তোমাদের মনে থাকার কথা। আমি ফাইলগুলো সব কিছুক্ষণ আগে রিমুভ করছিলাম, কারণ খুব স্লো হয়ে গেছে, ল্যাপটপ খুব স্লো হয়ে গেছে। দ্যাটস মানে স্লো বলতে হচ্ছে কাজ করতেছিল না ভালো। তো যেখানে ছিলাম আমরা ভয়েস করতেছিলাম মাস্টার থেকে। চলো আমরা মাস্টার থেকে ভয়েসই করব। ভয়েস হচ্ছে কত পৃষ্ঠায় ছিল একটু আমি যদি দেখি, 377, মানে 387, মানে 10 পৃষ্ঠা বেশি হয়ে যায় আর কি। তো আমরা ভয়েসের যে নিয়মগুলো করছিলাম, তার পরবর্তী নিয়মগুলো করব আমরা। এই পর্যন্ত ভয়েস আশা করছি যে সবাই শিখতে পেরেছি। এই পর্যন্ত ভয়েস সবাই শিখতে পেরেছি। আমরা তার পরবর্তী নিয়মগুলো থেকে ভয়েস করতে যাব হ্যাভ হ্যাজ হ্যাড এর বিষয়টা। আচ্ছা, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। আচ্ছা, ও না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ভয়েস আছে। সরি, এক্সট্রিমলি সরি, এই পর্যন্ত এখান থেকে শুরু হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ভয়েস আছে। চলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা খেয়াল করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আসলে কি? টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট থাকবে, অ্যামিজার থাকবে, ভার্বের আইএনজি থাকবে, অবজেক্ট থাকবে, এক্সটেনশন। এটা হচ্ছে টেন্সের গঠন, ঠিক আছে? আর ভয়েসের রুলসটা কি? এই যে টেন্সের গঠন, সাবজেক্ট আছে দ্য ম্যানেজার, অ্যামিজারের ইজ আছে, কারণ ম্যানেজারটা সিঙ্গুলার, গত ক্লাসে খুব ডিটেলস বেসিক ধরে পড়াইছি। তারপরে ভার্বের আইএনজি, যে সিং, ভার্বের আইএনজি সিঙ্গিং, তারপর অবজেক্ট দ্য চেক আছে। তো ভয়েসটা কিভাবে করব? অবজেক্টটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো, দ্য চেকটাকে সাবজেক্টের জায়গায়, তারপরে অ্যামিজারের যে কোনো একটা। তো দ্য চেকস যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল, যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার, সেটা করব। তারপরে কি করব? তোমার চেকস যেহেতু এস আছে প্লুরাল, তারপরে বিং নিয়ে আসবো, তারপরে সাইং এর ভি3 দিব, তারপরে বাই নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট দিব। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস। ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস হচ্ছে এইটা, হচ্ছে স্ট্রাকচার। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার। এখন আমরা যাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসটা কিভাবে করছে। চলো এখানে এই রুলসটা আমি যেভাবে বুঝাই, এখানে দুইটা টেন্স আছে, যে সাবজেক্ট, অ্যামিজার, তারপরে ভার্বের ভি1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো এইরকম ভয়েসটা অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসে, তারপরে অ্যামিজারের যে কোনো একটা বসবে, তারপরে ভার্বের বিং বসবে, তারপরে ভার্বের ভি3, তারপর বাই, সাবজেক্ট অবজেক্ট হবে। তাহলে আমরা একটা উদাহরণ সলভ করি। দেখো, দ্য সিটি প্ল্যানার ইজ মেকিং অল দ্য অ্যারেঞ্জমেন্ট। খেয়াল করো, দ্য সিটি প্ল্যানার ইজ মেকিং অল দ্য অ্যারেঞ্জমেন্ট। দ্য সিটি প্ল্যানার মেকিং অল দ্য অ্যারেঞ্জমেন্ট। খেয়াল করবা জাস্ট। তোমরা বুঝবা কিনা আমাকে একটু জানাবা, না বুঝলে আমাকে ডেফিনেটলি জানাবা, যারা না বুঝলে জানাবা। তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে আমাদেরকে এই অবজেক্টটা নিতে হবে, অল দা অল দা অ্যারেঞ্জমেন্টস। তো এই যে অ্যারেঞ্জমেন্টস এর সাথে এস আছে, তাহলে এটা একটা প্লুরাল সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা আমরা প্রথমে নিলাম অল দা অ্যারেঞ্জমেন্টস। তাহলে কোথায় আছে অল দা অ্যারেঞ্জমেন্টস? ডি নাম্বারে আছে অল দা অ্যারেঞ্জমেন্টস। এখানেই তো ভুল।
এখানে দেখো এগুলো তো অল দ্য অ্যারেঞ্জমেন্টস আর কোথাও নাই। তারপরে কি করতে হয়, যেহেতু অ্যারেঞ্জমেন্টসটা হচ্ছে প্লুরাল, এই কারণে অ্যামিজারের মধ্যে আর নিতে হবে, কারণ প্লুরাল হলে আর হয়, তাহলে আর। তারপরে নিয়ম অনুযায়ী কি আসবে, মুখস্থ বিং আসবে, এই যে বিং, এই যে বিং আসছে। তারপরে কি ভার্বের ভিতরে, এখানে মেক ছিল, মেক ভার্বের ভিতরে হচ্ছে মেড। তারপরে নিয়ম অনুযায়ী একটা বাই আসবে, আসছে। তারপরে যে দ্য সিটি প্ল্যানার সাবজেক্টটা অবজেক্টের জায়গায় দ্য সিটি প্ল্যানারের জায়গায় আসছে। আশা করছি যে 16 নাম্বার কনসেপ্টটা তোমাদের কাছে টোটালি ক্লিয়ার। 16 নাম্বার কনসেপ্টটা আশা করছি যে ক্লিয়ার। আমরা 17 নাম্বার প্রশ্নে চলে যাব। বলছে যে মুকিত ইজ রাইটিং এ লেটার। দেখো খেয়াল করো, 17 নাম্বার প্রশ্ন বলছে যে মুকিত ইজ রাইটিং এ লেটার। তাহলে এখানে খেয়াল করো, প্রথমে অবজেক্টটাকে শুরুতে নিতে হবে। তাহলে খেয়াল করো, লিখো যে এ লেটার। দেখো এ লেটার, তারপরে এ লেটার যেহেতু সিঙ্গুলার, তাহলে অ্যামিজারের ইজ বসবে। তাহলে এ লেটার ইজ, তারপর রাইট ভার্বের ভিতরে হচ্ছে রিটেন, রাইট ভার্বের ভিতরে কি রিটেন, আর আই ডাবল টি ই এন, রিটেন। এ লেটার ইজ রিটেন, তারপরে আসবে কি, সরি, এইখানে একটা বিং আসবে, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এ লেটার ইজ বিং রিটেন। ঠিক আছে, তারপরে রিটেন বাই, বাই হচ্ছে মুক্তি, সরি মুকিত না মুক্তি, আমি দেখতে ভুল করছি, মুকিত না মুক্তি। মাঝে মধ্যে অনেকক্ষণ ল্যাপটপ স্ক্রিনের সামনে দেখতে পরের আইটা আগে, এরকমটা হতেই পারে। ঠিক আছে, তো আশা করছি যে এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে কারেক্ট উত্তর, তাহলে এ লেটার ইজ বিং রিটেন বাই মুক্তি, এই নাম্বার হচ্ছে কারেক্ট উত্তর। এখন আমরা আর একটা সলভ করি, দ্য চেকস আর বিং সাইন বাই দ্য ম্যানেজার। এইটা কিন্তু আমার রুলসটা ছিল। এই যে দ্য ম্যানেজার ইজ সাইনিং দ্য চেকস, একটু আগে দেখলাম না এইটার ভয়েস। এই যে দ্য চেকসটাকে সাবজেক্ট করছে, অবজেক্টটা সাবজেক্ট, এটা যে চেকস প্লুরাল এস আছে, এই কারণে আর আসছে, নিয়ম অনুযায়ী একটা বিং আসছে, সাইন এর ভিতরে আছে সাইন, সাইন, আর তারপর বাই আসবে, তারপরে সাবজেক্ট অবজেক্ট হবে বাই দ্য ম্যানেজার। বুঝতে পারছো? এখন চলো আমরা এটা কি শিখলাম, আমরা এতক্ষণ যেটা শিখলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস। আমরা এতক্ষণ কি শিখলাম, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই রুলসের আন্ডারে এই যে রুলসটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে টেন্সের গঠন। দেখো এটা হচ্ছে টেন্সের গঠন, আমি যেটা কালার করে দিতেছি এটা হচ্ছে টেন্সের গঠন। এই টেন্সের গঠন অনুযায়ী এতক্ষণ আমরা শিখলাম এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনের ভয়েস করতে হয় এই রুলস অনুযায়ী, এই যে রুলস নিচের রুলস অনুযায়ী করতে হয়, সেইটারই আমরা এতক্ষণ প্র্যাকটিস করলাম। ঠিক আছে, সেইটারই এতক্ষণ প্র্যাকটিস করলাম। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসের প্র্যাকটিস করব। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি, টেন্সের গঠন হচ্ছে কি, টেন্সের গঠন খেয়াল করো, টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট থাকবে, ওয়াজ ওয়ার থাকবে, ভার্বের আইএনজি থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, তারপরে এক্সটেনশন। এটা হচ্ছে টেন্সের গঠন। এটা কি টেন্সের গঠন, এটা হচ্ছে কি টেন্সের গঠন। ঠিক আছে, এটা টেন্সের গঠন। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। তো এইটাকে কি করতে হবে, এইটাকে কি করতে হবে, তোমার ভয়েসের রুলসটা হইতেছে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে কাইটসটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসো, ভয়েসের রুলসটা হবে এরকম, অবজেক্ট এখানে বসবে, তারপরে ওয়াজ ওয়ারের যে কোনো একটা বসবে, তারপরে বসবে হচ্ছে বিং, তারপরে বসবে ভি3, তারপরে বসবে হচ্ছে বাই, তারপরে বসবে হচ্ছে সাবজেক্টটা, এখানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ঠিক আছে, তো এখানে খেয়াল করো আমরা অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসি কাইটস। দেখো এখানে খেয়াল করি, আমরা অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসলাম কাইটস। তো কাইটস যেহেতু প্লুরাল, এই কারণে ওয়াজ বসবে না, ওয়ার বসবে। ঠিক আছে, প্লুরালের সাথে ওয়ার বসে, সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়ার। পি লিখে রাখলাম। যদি সাবজেক্ট প্লুরাল কি সিঙ্গুলার, এটা কিভাবে বুঝবো, যদি এস বা ইএস থাকে তাহলে প্লুরাল সাধারণত, আর যদি না থাকে তাহলে সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে কাইটস ওয়ার মুখস্থ কি নিয়ে আসবো আমরা, কাইটস ওয়ার বিং আসবে, তারপরে ভি3, ফ্লাইয়ের ভি3 হচ্ছে ফ্লোন, সম্ভাব্য FLOWN, ফ্লাই, একটু দেখে নিবা। তারপরে একটা বাই নিয়ে আসতে হবে, সাবজেক্টের অবজেক্ট করতে হবে, দে থাকলে হবে দেন। এইটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস। এখন এই রুলসে আমরা একটা প্র্যাকটিস করে ফেলবো। এই রুলসে দেখো মাস্টার কি প্র্যাকটিস দিয়েছে, দেখো এইটাই তো আমরা প্র্যাকটিস, দে ওয়ার ফ্লাইং কাইটস। এই যে দেখো প্রথমে আসছে কাইটস আসবে, এই যে কাইটস আসছে বি নাম্বার অপশনে, তারপরে কাইটস যেহেতু প্লুরাল, এই যে ওয়ার আসবে, কাইটস ওয়ার, তারপরে মুখস্থ নিয়ম অনুযায়ী বিং আসবে, ফ্লাই ভার্বের ভি3 আছে ফ্লোন আসবে, তারপরে বাই আসবে, তারপরে দের অবজেক্টিভ ফর্ম দেম আসবে। ঠিক আছে, তাহলে আমরা দুইটা বিষয় শিখলাম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, সরি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস। এবার আমরা যেটা শিখবো প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্টের ভয়েস। এইবার এই রুলসটা আমি মাস্টার থেকে না পড়িয়ে আমার ওখান থেকে সহজ করে দিচ্ছি।
এই জায়গায় যেটা এই যে রুলস গুলো লেখা আছে এগুলো মাস্টার থেকে না পড়া আমার শিট থেকে সহজভাবে বোঝাই দিচ্ছি, ঠিক আছে? এটার মনে করার কারণ নাই যে ভাইয়া আবার কোথা থেকে পড়াচ্ছে। ভাইয়া কোনো জায়গা থেকেই পড়াচ্ছে না, ভাইয়া কোনো জায়গা থেকে পড়াচ্ছে না, জাস্ট আমার শিট থেকে জাস্ট সহজ করে দিচ্ছি। বুঝতে পারলা? আমার শিট থেকে জাস্ট সহজ করে দিচ্ছি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে আমার শিটে আরো ইজি ভাবে লেখা আছে, ঠিক আছে? চলো আমরা 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 পরবর্তীতে দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েসটা কি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা আসে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট থাকবে, হ্যাভ হ্যাজ থাকবে, ভি3 থাকবে, অবজেক্ট থাকবে, এক্সটেনশন থাকবে। সাবজেক্ট হ্যাভ হ্যাজ, এটা কিসের গঠন? এটা হচ্ছে টেন্সের গঠন। 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 তাহলে এটার ভয়েসের গঠনটা কি? তাহলে এটার ভয়েসের গঠনটা কি? এটার ভয়েসের গঠন কি? এটার ভয়েসের গঠন কি? ভয়েসের গঠন হচ্ছে এইরকম যে প্রথমে অবজেক্ট আসবে, তারপরে হ্যাভ হ্যাজ আসবে, তারপরে বিন আসবে, তারপরে ভি3 আসবে, তারপরে বাই আসবে, তারপর সাবজেক্ট। আচ্ছা, টেন্সের গঠন আর ভয়েসের গঠনের মধ্যে কি পার্থক্য? দেখো, এইখানেও হ্যাভ হ্যাজ আছে, এইখানেও হ্যাভ হ্যাজ আছে। অতিরিক্ত ভি3 মাঝে শুধু একটা বিন বসবে, ভি3 মাঝে। আর ওই অবজেক্টটা সাবজেক্টের জায়গায় যাবে, সাবজেক্টটা অবজেক্টের জায়গায় যাবে, আর মাঝে শুধু একটা বাই বসবে। এই তো পার্থক্য। একটু তোমরা নিজেরা দেখলে বুঝতে পারবে যে কি কি পার্থক্য আছে। অবজেক্টটা সাবজেক্ট হয়, এই অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসে, হ্যাভ হ্যাজের জায়গায় থাকে। তাই ভি3 আগে জাস্ট একটা একটা বিন বসে, তারপরে হচ্ছে ভি3 বসে, তার আগে একটা বাই বসে, তারপরে সাবজেক্টটা অবজেক্টের জায়গায় যায়। তো এটা 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 তোমরা একটু নিজেরা মানে দেখলে বুঝতে পারবা। আহ এইখানে খেয়াল করি আমরা, আই হ্যাভ রিটেন এ লেটার, এটা টেন্সের গঠন। এটাকে আমি ভয়েস কিভাবে করব? আমি অবজেক্টটাকে সাবজেক্ট করি, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করতে গেলে আমি এ লেটার নিয়ে আসবো। এ লেটারের পরে হ্যাভ হ্যাজ এর যে কোনো একটা। আচ্ছা, এ লেটার কোনো কিছুর সামনে, যদি কোনো নাউনের সামনে আর্টিকেল এ অথবা এন দেখো, কোনো নাউনের সামনে আর্টিকেল অথবা এ অথবা এন দেখো, ওই নাউনটাকে অবশ্যই তুমি সিঙ্গুলার ধরবা। কোনো নাউনের সামনে যদি আর্টিকেল এ অথবা এন দেখো, কোনো নাউনের সামনে যদি আর্টিকেল যদি এ অথবা এন দেখো, তাহলে ওই নাউনটাকে অবশ্যই তুমি কি ধরবা? সিঙ্গুলার ধরবা। কোন নাউনের সামনে আর্টিকেল এ অথবা এন দেখলে, কোন নাউনের সামনে আর্টিকেল এ অথবা এন দেখলে ওই নাউনটাকে অবশ্যই তুমি কি ধরবা? সিঙ্গুলার। ওই নাউনটাকে অবশ্যই তুমি কি ধরবা? সিঙ্গুলার ধরবা। এ অথবা এন দেখলে ওই নাউনটাকে অবশ্যই তুমি কি ধরবা? সিঙ্গুলার ধরবা। তাহলে খেয়াল করো, এ লেটার আসলো, আমি অবজেক্টটা সাবজেক্টের জায়গায় করলাম, তারপরে হ্যাভ অথবা হ্যাজ। আচ্ছা, এখানে লিখে রাখো, হ্যাভ হইলে প্লুরালের ক্ষেত্রে হ্যাভ হবে, আর সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ হবে। হ্যাজে অক্ষর কম, এই কারণে সিঙ্গুলার। হ্যাভে বেশি অক্ষর, মানে মেলাগুলো শব্দ, একটা দুইটা তিনটা চারটা শব্দ, এই কারণে এটা প্লুরাল। হ্যাজে তিনটা শব্দ, এই কারণে এটা সিঙ্গুলার। তাহলে এ লেটার সিঙ্গুলার, এই কারণে হ্যাজ সিঙ্গুলার। এ লেটার হ্যাজ, তারপর মুখস্থ একটা বিন বসাতে হবে, বসালাম। এ লেটার হ্যাজ বিন, এ লেটার হ্যাজ বিন, মুখস্থ একটা বিন বসানোর পরে, মুখস্থ একটা বিন, তারপরে আসে একটা ভি3, তারপর একটা আসে ভি3। এ লেটার হ্যাজ বিন রিটেন, এ লেটার হ্যাজ বিন রিটেন, তারপর একটা আসবে বাই। এ লেটার হ্যাজ বিন রিটেন, তারপর বাই, তারপরে দেখো কি হবে? আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এটা হচ্ছে কারেক্ট। এটা আমরা কিসের ভয়েস শিখলাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস শিখলাম। এটা আমরা কিসের ভয়েস শিখলাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস শিখলাম। আমরা এটা কিসের ভয়েস শিখলাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস শিখলাম। বুঝতে পারলে কি? এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস শিখলাম। এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস শিখলাম। আমরা পরবর্তীতে যাব। পরবর্তী দেখো, পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস দেখো। পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েসে দেখো, আমরা একেবারে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট শেখার পরে সলভ করব। আমরা একেবারে প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্টের মধ্যে কোনো পার্থক্য নাই। শুধু পার্থক্য ওইখানে হ্যাভ হ্যাজ ছিল, এইখানে হ্যাড বসবে। ওইখানে কিচ্ছু পার্থক্য নাই, কিচ্ছু না। ওইখানে হ্যাভ হ্যাজ ছিল, এখানে হ্যাড থাকবে। দেখো, আমি একসাথে টেকনিক্যালি পড়াচ্ছি। ওইখানে হ্যাভ হ্যাজ ছিল, এখানে হ্যাড থাকবে। ওইখানে কি ছিল? হ্যাভ হ্যাজ ছিল, হ্যাড থাকবে। আমি তারপরেও রুলসটা পড়াই, আমি তারপরেও রুলসটা তোমাদেরকে পড়াবো। রুলসটা পড়াই, খেয়াল করো। প্রথমে কি আছে? টেন্সের। এটা হচ্ছে টেন্সের গঠন। এটা কিসের গঠন ভাই? টেন্সের গঠন। এটা কিসের গঠন? টেন্সের গঠন। টেন্সের গঠন তাহলে কি? প্রথমে একটা অবজেক্ট থাকে, এই যে অবজেক্ট, দেখো, ও সরি, প্রথমে একটা, আমি এক্সট্রিমলি, প্রথমে একটা সাবজেক্ট থাকে, আছে, হ্যাড থাকে, আছে, এই যে সাবজেক্ট আই হ্যাড আছে, ভি3 থেকে রিটেন আছে, অবজেক্টে লেটার আছে। তাহলে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। এ লেটার সাবজেক্টের জায়গায় নিয়ে আসি। এ লেটার, আমি বলছি যে কোন নাউনের সাথে আর্টিকেল এ অথবা এন থাকলে, আর্টিকেল এ অথবা এন থাকলে সেই নাউনটা সিঙ্গুলার হয়। কোন নাউনের সাথে আর্টিকেল এ অথবা এন থাকলে, কোন নাউনের সাথে আর্টিকেল এ অথবা এন থাকলে সেই নাউনটা সিঙ্গুলার হয়। কোন নাউনের সাথে আর্টিকেল যদি এন, এ অথবা এন থাকে,
তাহলে সেই নাউনটা কি হয়? সিঙ্গুলার হয়। এটা খাতায় লিখে রাখো। কোনো নাউনের সাথে আর্টিকেল এ অথবা অ্যান থাকলে সেই নাউনটা সিঙ্গুলার হয়। তাহলে এখানে এ লেটারটা কি সিঙ্গুলার হবে না? ডেফিনেটলি সিঙ্গুলার হবে। তারপরে নিয়ম অনুযায়ী আসবে একটা হ্যাড। এই যে রুলস, এই যে অবজেক্ট আসবে শুরুতে, তারপরে হ্যাড, তারপরে নিয়ম অনুযায়ী আসবে একটা বিন, বি ডাবল ই এন, তারপরে নিয়ম অনুযায়ী আসবে দেখো একটা ভি থ্রি। তাহলে ভি থ্রি এখানে রিটেন দেয়া আছে না? তাহলে লেটার লেটার হ্যাড বিন রিটেন, তারপরে নিয়ম অনুযায়ী একটা আসবে বাই, এই যে বাই, তারপরে সাবজেক্ট আসবে বাই মি। ঠিক আছে, এই লেটার হ্যাড বিন রিটেন বাই মি, এই লেটার হ্যাড বিন রিটেন বাই মি। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কি ক্লিয়ার? বুঝছো? তাহলে এই দুইটা রুলস মুখস্থ করে ফেলবা। টেন্সের গঠন তো আগে মুখস্থ করতে বলছি, ভয়েসের রুলসটা মুখস্থ করে ফেলবা। আলী আকবরকে ধন্যবাদ। আমরা আমরা এইটা এখন মাস্টার থেকে সলভ করতে যাবো। মাস্টার থেকে কিভাবে সলভ করবো দেখো, 1 নম্বর উদাহরণটা দেখো, টেন্স চিনতে হবে, তারপরে ভয়েস করতে পারবা তুমি, আদারওয়াইজ কিন্তু ভাই পারবা না। টেন্স না চিনলে যত কথাই বলুক কেউ ভয়েস করতে পারে না। আই হ্যাড রিটেন দ্য লেটার, এখানে যে কি ছিল, যে সাবজেক্ট থাকবে, হ্যাড থাকবে, তারপরে যদি ভি থ্রি থাকে, তারপরে যদি অবজেক্ট থাকে, সেইটা কোন টেন্সে, ওইটার কোন টেন্স, ওইটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েসটা কি? যে সাবজেক্টের জায়গায় রাখো, তাহলে দা লেট সরি অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আনো, দা লেটারকে সাবজেক্টের জায়গায় করো, নিয়ে আসলাম দা লেটারকে সাবজেক্টের জায়গায়, তারপরে কি আসবে? হ্যাড আসবে। হ্যাড এখানে আছে, এ নাম্বারে নাই, বি নাম্বারে নাই, সরি এ নাম্বারে নাই, সি নাম্বারে নাই, দিতেও নাই, তাহলে এটা হবে না। এই যে নিয়ম অনুযায়ী দেখো, দা লেটার, তারপরে হ্যাড, তারপরে নিয়ম অনুযায়ী আসবে কি? ভয়েসের নিয়ম অনুযায়ী একটা বিন আসে, এই যে একটা বিন আসলো, তারপরে একটা ভি থ্রি হয়, এই যে ভি থ্রিটা রিটেন, তারপরে একটা বাই হয়, এই যে বাইটা, তারপরে সাবজেক্ট অবজেক্ট হয়, এই যে মি, সেটা। আশা করছি যে এই কনসেপ্টটা তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার। ঠিক আছে, আমরা 21 নম্বরের আসি, যে চপল হ্যাজ মেড টি। দেখো এটা হচ্ছে হ্যাজ, মনে রাখবা যদি হ্যাভ অথবা হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, সাবজেক্ট অবজেক্ট বাদ দাও ভাই, হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি যদি তুমি পাও, সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাইলে এটার ভয়েস হবে, এই হ্যাভ হ্যাজ এর মাঝে শুধু একটা বিন যোগ করে দিবা, হ্যাভ হ্যাজ আর ভি থ্রির মাঝে একটা বিন যোগ করে দিবা, আর সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করবা। তাহলে কি করব, আমি টিটাকে সামনে নিয়ে আসবো, তাহলে টি সামনে নিয়ে আসলাম, টি যেহেতু সিঙ্গুলার এই কারণে হ্যাজ আসবে, যেগুলোতে হ্যাজ নাই সেগুলো কাটা দাও। এই যে এটাতে বি নাম্বারে আছে, টি সিঙ্গুলার হ্যাজ আসবে। তারপরে কি করতে হবে, একটা বিন নিয়ে আসতে হবে, কারণ এটা ভয়েস করতে গেলে বিন লাগে। বসালাম, তারপর একটা ভি থ্রি, এই যে মেড এখানে ভি থ্রি ছিলই, বসালাম, তারপরে একটা বাই নিয়ে আসবো, তারপরে চাপলের জায়গায় চলে যাবে। বুঝছো কি ব্যাপারটা? এটা কোনো জটিল টার্ম না। ঠিক আছে, মোবারককে ধন্যবাদ, মোবারক অনেক কমেন্ট দিয়েছে, মোবারককে অনেক বেশি ধন্যবাদ। নবনীতা দাস অনেক বেশি ধন্যবাদ, নবনীতা দাসকেও ধন্যবাদ। ঠিক আছে, তোমরা যারা ক্লাস করো না, জাস্ট ক্লাসে জয়েন হয়ে বের হলেও যে ক্লাসের রিচটা বাড়বে। ঠিক আছে, তোমরা জাস্ট এতটুকু উপকার তো করতে পারো। ঠিক আছে, একটু ক্লাসে যুক্ত হও, মানে যারা আছো রেগুলার একটু যুক্ত হবে। ঠিক আছে, জয়েন হয়ে জাস্ট বের হলেও ক্লাসটা রিচটা ঠিক থাকবে। মানে তোমরা না হলে তো রিচ বাড়বে না, পরবর্তীতে তোমরাই ক্লাস পাবা না, পরবর্তীতে ক্লাস আছে তুমি বুঝতেই পারবে না। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে যারা যুক্ত নাই, যুক্ত হয়ে যাবা। 22 নাম্বারটা কি বলছে ভাই? এ স্ট্রম হ্যাজ আপরুটেড দ্য ট্রি, একটা ঝড় আচ্ছা আমি বলছি কি, যে হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি থাকলে কি হবে, হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি যদি থাকে, হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি যদি থাকে, হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি যদি থাকে, হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি যদি থাকে, হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি যদি থাকে, হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি যদি থাকে, তাহলে আমরা কি করব, হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, তাহলে জাস্ট একটা দেখো, প্রথমে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে দ্য ট্রিটাকে সাবজেক্ট করব, ট্রি সাবজেক্ট করার পর ট্রি যেহেতু সিঙ্গুলার এই কারণে হ্যাজ আসবে, তারপরে মুখস্থ ভয়েসের রুলসের একটা বিন আসে। ঠিক আছে, আমি রুলস আগে দেখাইছি কিন্তু, তারপর একটা ভি থ্রি আসে, আপরুটেডই থাকবে, কারণ ওটাই ভি থ্রিতেই আছে, তারপর একটা বাই আসে, বাই নিলা, এ স্ট্রম লিখে ফেললা। বুঝতে পারছো কি ব্যাপারটা? একবারে সহজ একটা ভয়েস। আশা করছি যে কনসেপ্ট ক্লিয়ার। এখন দেখো কোন নাম্বারে এটা আছে, এ নাম্বারে আছে, তাহলে এই নাম্বারটা কারেক্ট উত্তর। আমরা 23 নাম্বারটা সলভ করি, হি হ্যাজ পাল ডাউন দ্য কার্টেন, হি হ্যাজ পাল ডাউন দ্য কার্টেন। 23 নাম্বার প্রশ্নটা যদি আমরা সলভ করি, হি হ্যাজ পাল ডাউন দ্য কার্টেন, দেখো মোহাম্মদ আলামিন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সিদ্দিকুর বন্ধুকে মেনশন করেছে, ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ। দেখো হ্যাভ হ্যাজ, আচ্ছা এটা ভয়েসটা আবার কি কি ধরনের, দেখো হ্যাভ হ্যাজ হ্যাড,
তারপরে হচ্ছে আচ্ছা 23 নাম্বারটাকে সলভ করি, তারপরে এটা দেখবো। হি হ্যাজ পাল ডাউন দ্য কার্টেন। তাহলে এখানে দেখো হ্যাজ আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে দ্য কার্টেন শুরুতে নিয়ে আসো, তারপরে কার্টেন যেহেতু সিঙ্গুলার এরপরে হ্যাজ বসাও। আমি এইভাবে ভয়েসটা করাচ্ছি, দেখো এই কার্টেন থেকে শুরু করবো, দ্য কার্টেন হ্যাজ, তারপরে একটা মুখস্থ বিন নিয়ে আসো, কার্টেন হ্যাজ বিন, তারপরে পাল ডাউন খোঁজো, তারপরে তোমরা পাবা কার্টেন হ্যাজ বিন পাল ডাউন খোঁজো আগে। এখানে নাই, এখানে নাই, এখানে হ্যাজ বিন পাল ডাউন আছে কোথায়, এই নাম্বারে নাই, হ্যাজ বিন পাল ডাউন, এই যে দ্য কার্টেন হ্যাজ বিন পাল ডাউন বাই হিম, এই যে হি আছে হিম হবে। আশা করছি সি নাম্বারটা তোমরা বুঝতে পারছো। এখন এইটা কিসের ভয়েস আমি একটু বুঝি। ও এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস, যেই ভয়েস আমি কখনোই করাই না। তো যাই হোক, মাস্টার যেহেতু করিয়েছে, মাস্টারের উপর কি কথা বলা যায়? মাস্টার হচ্ছে আমাদের গুরু, গুরুর উপর তো কথা বলা যায় না, তাই না? তো আমাদেরকেও করাইতে হবে। দেখো এখানেও কোনো কাহিনী নাই, কি করছে, হ্যাভ হ্যাজ হ্যাড, তারপরে বিন বসাইছি, তারপরে ভার্বের আইএনজি, তারপরে অবজেক্ট। আচ্ছা এখানে কোনো জটিল কোনো বিষয় না। দেখো আই হ্যাড বিন, এটা আই হ্যাড বিন ডুইং, আই হ্যাড বিন ডুইং ফর 5 days। এইটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। যদি পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাও, কোনটা পাস্ট পারফেক্ট? আচ্ছা পাস্ট পারফেক্ট টেন্সের গঠন তো বোঝো, সরি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট থাকে, হ্যাড থাকে, সাবজেক্ট থাকে, হ্যাড থাকে, বিন থাকে, সাবজেক্ট থাকে, হ্যাড থাকে, বিন থাকে, ভিপর থাকে, মানে ভার্বের আইএনজি থাকে, ভিপর মানে ভার্বের আইএনজি প্লাস সিন্স ফর যদি থাকতেও পারে, নাও থাকতে পারে, সিন্স ফর মানে সাবজেক্ট হ্যাড বিন বা তারপর ভার্বের আইএনজি। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি? সাবজেক্ট থাকে, হ্যাভ হ্যাজ থাকে, এইখানে হ্যাভ হ্যাজ থাকে, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ থাকে, আর তারপরে বিন থাকে, তারপর ভিপর, তারপর সিন্স ফর থাকতে পারে, নাও থাকতে পারে। আচ্ছা এটা ভয়েস কি রকম? সাবজেক্টে এই যে প্রথমে এই যে দা ওয়ার্ক অবজেক্ট, এটা শুরুতে নিয়ে আসতে হবে। দেখো দা ওয়ার্ক শুরুতে নিয়ে আসছে, তারপরে কি করছে, হ্যাড বিনের জায়গায় তো হ্যাড বিনই বসে, তারপরে অতিরিক্ত একটা বিং নিয়ে আসতে হবে। এই বিং নিয়ে এসে ডুইং ভার্বের ভি3 করে দিতে হবে ডান, তারপরে বাই নিয়ে আসবে, তারপরে আইড অবজেক্ট হচ্ছে মি, আর ফর দা 5 days, ফর দা 5 days-ই থাকবে, ফর 5 days 5 days-ই থাকবে। এই ভয়েসটা বুঝতে পারলা কিনা আমি জানি না, যদি বুঝতে অনেক শুধু আশা করি মাস্টার বই শেষ করে সবগুলো ক্লাস দেবো। আলি একবার আমি চেষ্টা করব, বাট স্টুডেন্টদের তো ক্লাস করতে হবে, তাই না? আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, স্টুডেন্টরা যদি রেগুলার ক্লাস করতে পারে, আই হোপ যে আমি রেগুলার প্রতিদিন এই ক্লাসগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তোমাদের প্রতিদিন ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আশা করছি যে কনসেপ্ট এটা তোমাদের কাছে ক্লিয়ার। তোমাদের কাছে ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও, তোমাদের কাছে এটা এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা। তারপরে আসো আমরা ফিউচারের ভয়েস করব। আজকে ফিউচারের ভয়েস করলে আমাদের টেন্সের ভয়েস গুলো ক্লিয়ার হয়ে যাবে। ফিউচারের ভয়েস করলে আমাদের টেন্সের ভয়েস, ফিউচারের ব্যাপারটা কি, ফিউচার টেন্সটা আগে বুঝতে হবে। ফিউচার টেন্সটা কি? সাবজেক্ট থাকে, ফিউচার টেন্সের ব্যাপারটা কি, সাবজেক্ট থাকে, শ্যাল উইল থাকে, ভার্বের বেস ফর্ম থাকে, রাইট? তারপরে অবজেক্ট এক্সটেনশন এটা থাকতে পারে, ওইটা নিয়ে আমি কথা বলতেছি না, অবজেক্ট এক্সটেনশন থাকতে পারে, ওইটা কথা না। আমরা আগে যেটা শিখবো যে ফিউচারের গঠন কি, সাবজেক্ট থাকবে, শ্যালো উইল ভার্বে বেস ফর্ম থাকবে। এটা ভয়েস কিভাবে করব? ভয়েসটা হচ্ছে এই যে ওই তারপর অবজেক্ট থাকে না, এই অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসবো, তারপরে শ্যাল উইলের জায়গায় রাখবো, শ্যাল উইলের জায়গায় রাখবো, তারপর একটা অতিরিক্ত বি নিয়ে আসবো। এই বিটা হচ্ছে মুখস্থ বি, এই বিটা ভয়েসের রুলসের বি। তারপরে একটা ওই যে ভার্বের বেস ফর্মটাকে আমরা ভি3 করে দিব, তারপরে একটা বাই নিয়ে আসবো মুখস্থ, তারপরে সাবজেক্টটা এখানে বসাবো। বুঝছো কি ব্যাপারটা? ধরো আই শ্যাল বি, আই শ্যাল ডু দা ওয়ার্ক। দেখো আই শ্যাল ডু দা ওয়ার্ক, খেয়াল করো, এই যে আমি একটা ভয়েস তোমাদেরকে বোঝাই দেই। আই শ্যাল ডু দা ওয়ার্ক, এখানে ডেফিনেটলি আই শ্যাল ডু দা ওয়ার্ক এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, রাইট? কারণ সাবজেক্ট আছে, সাবজেক্ট থাকার কথা আছে, শ্যাল উইলের যে কোনো একটা শ্যাল উইল আছে, তারপরে ভার্বের বেস ফর্ম এই যে ডু ভার্বের বেস ফর্ম ডু, তারপরে অবজেক্ট আছে। তো ভয়েসের রুল, তাহলে ভয়েসের রুলস অনুযায়ী অবজেক্টটা শুরুতে আসবে, এই যে অবজেক্টটা শুরুতে আসে, তাহলে দা ওয়ার্ক আমি এইখানে বসাবো। দা ওয়ার্কের পরে কি আসবে? ওয়ার্কের পরে শ্যাল উইলের, দেখো দা ওয়ার্কের সাথে দেখো আই অথবা উই যদি সাবজেক্ট হয় তাহলে শ্যাল বসাবা, তা আর যদি অন্য কিছু সাবজেক্ট হয় তাহলে উইল বসাবা। তাহলে এখানে দা ওয়ার্ক তো আই অথবা উই না, তাহলে আমাকে এখানে বসাতে হবে কি? উইল। দা ওয়ার্ক উইল, তারপর একটা মুখস্থ বি বসাতে হবে, দা ওয়ার্ক উইল বি, তারপর একটা ভি3 বসাতে হবে, দা ওয়ার্ক উইল বি ডান, তারপর একটা বাই বসাতে হবে, বাই, তারপরে একটা সাবজেক্ট দিতে হবে, বাই সাবজেক্টটা কি হচ্ছে, এই যে এখানে আয়ের অবজেক্ট মি, এই যে এইটা বসাতে হবে। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো, আমি কথাগুলো খুব সহজভাবে বলি আর কি, ওকে? এইটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস। ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস এখন মাস্টার কি করছে সেটা একটু তোমাদেরকে পড়াই। মাস্টার যে কাজটা করছে সেইটা একটু তোমাদেরকে পড়াই। দেখো এখানে কি করছে, যে শ্যাল উইল থাকে ভার্ব বেস ফর্ম,
এটাকে অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম। এই একই কথা, আমি যেটা বলছি যে সাবজেক্ট এই যে শ্যাল উইল ভার্বের ভি1 তারপর অবজেক্ট থাকলে এটা কিভাবে প্যাসিভ করবে, এই যে অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসছে, এই যে অবজেক্টটা সাবজেক্ট হয়, এই যে শ্যাল উইল তারপরে বি ভি3 বাই সাবজেক্টটা অবজেক্ট হয়েছে, এটা কোনো কথাই না। আমরা একটু ভয়েসটা প্র্যাকটিস করি, তাহলে তোমরা বুঝতে পারবা। খেয়াল করো, আমরা প্রথমে দা ওয়ার্কটাকে শুরুতে নিয়ে আসবো, দা ওয়ার্কটাকে আমরা শুরুতে নিয়ে আসি, খেয়াল করো দা ওয়ার্কটাকে আমরা শুরুতে নিয়ে আসি, তাহলে দা ওয়ার্কের জায়গায় আসলো, শুরুতে আসলো, দা ওয়ার্কটাকে আমরা শুরুতে নিয়ে আসলাম। তারপরে শ্যাল উইলের যে কোনো একটা, দেখো শ্যাল উইলের যে কোনো একটা, দা ওয়ার্কটার শ্যাল উইলের যে কোনো একটা, শ্যাল উইলের যে কোনো একটা, তাহলে শ্যাল বসবে না উইল বসবে, এটা ডিপেন্ড করে কার উপর, দা ওয়ার্কটা আই অথবা উই, সাবজেক্ট কি, সাবজেক্ট আই অথবা উই হলে শ্যাল বসে, আদারওয়াইজ উইল, তাহলে দা ওয়ার্ক উইল। তারপর একটা মুখস্থ বি আসবে, এই যে আসছে, ভি3 আসবে, ডান আসছে, তারপর একটা বাই আসবে, আসছে, আই এর অবজেক্ট মি হইছে, হইছে। 26 নম্বর প্রশ্ন সলভ করি। ইউ উইল বি হেল্প দেখো আমি তোমাদেরকে রুলস দেখাই, এটা সলভ করে দেই। দেখো প্রথমে কি বলছে, ইউ উইল বি হেল্প বাই মি। আচ্ছা, এটা প্যাসিভ করে দিছে, অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করতে গেলে আগে প্রথমে বাই বাদ দিবা, তারপরে বি বাদ দিবা, বাকিগুলো আমি একটা সিস্টেমে নিয়ে আসবো। অবজেক্টটা সাবজেক্ট আসবে, তাহলে মি এর সাবজেক্ট আসবে আই, তারপরে কি হবে দেখো, এখানে উইলটা আই এর সাথে বসে শ্যাল, তাহলে এখানে আমি শ্যাল নিয়ে আসবো, কারণ ইউ এর সাথে উইল বসতে পারে, আই এর সাথে শ্যাল বসে। তারপরে আমি কি করব, তারপরে আমার কাজ হচ্ছে এই যে হেল্প ভার্বের বেস ফর্ম বসানো, কারণ শ্যালের পরে বেস ফর্ম বসাই, তারপরে আই শ্যাল হেল্প, ইউ বসবে, সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে যাবে। এটা হচ্ছে অ্যাক্টিভ, আর এটা প্যাসিভ এখানে করে দেওয়া আছে। আশা করছি যে ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েসটা তোমরা খুব চমৎকার ভাবে বুঝেছো। আমরা আমরা এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েসে যাব। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েসটা কি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েসে দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন, আমি আগে টেন্সের গঠনটা লিখি। এটা হচ্ছে টেন্সের গঠন, এটা হচ্ছে কি টেন্সের গঠন। ভয়েস দেখো সাবজেক্ট থাকবে, শ্যাল উইল থাকবে, তারপরে বি থাকবে, ভার্বের আইএনজি থাকবে, অবজেক্ট থাকবে। ঠিক আছে, তাহলে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে। এই যে সাবজেক্টের দেখো, আই শ্যাল বি টিচিং হিম, এই দেখো আই শ্যাল বি টিচিং হিম, এখানে আই শ্যাল বি টিচিং হিম, এখানে খেয়াল করো এই যে হিম, এই যে হিম, এটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসো, ভয়েসের রুলসটা অবজেক্টটা সাবজেক্টের জায়গায় হবে, তাহলে ভয়েসের রুলসটা আমি ভয়েসের রুলস অনুযায়ী অবজেক্টটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসি না, তাহলে হি এর সাবজেক্টিভ ফ্রম, যে হিম এর সাবজেক্ট ফ্রম হি, এখন শ্যাল উইল এর পরে উইল বসবে, কারণ আই অথবা উই হলে, সাবজেক্ট যদি আই অথবা উই হয় তাহলে শ্যাল হয়, আদারওয়াইজ উইল, তাহলে হি উইল হবে, হি উইল, তারপরে একটা বি নিয়ে আসতে হবে, কারণ এটা নিয়মের বি, এটা মুখস্থ বি, তারপরে একটা আবার অতিরিক্ত একটা বিং নিয়ে আসতে হবে, এটাও মুখস্থর বি, কারণ কন্টিনিউয়াস আছে, তারপরে এটা ভি3 নিয়ে আসতে হবে, তাহলে টিচ ভার্বের ভি3 হচ্ছে টট, টি এ ইউ জি এস টি, দেখো টট, টি এ ইউ জি এস টি, তারপরে হচ্ছে বাই নিয়ে আসতে হবে একটা মুখস্থ, সাবজেক্ট অবজেক্টে যায়, আয়ের অবজেক্ট হচ্ছে মি। আশা করছি যে কনসেপ্টটা একবারে 100% তোমাদের কাছে ক্লিয়ার। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, এখন আমরা কিছু উদাহরণ প্র্যাকটিস করি, আমরা কিছু উদাহরণ প্র্যাকটিস করি। শাহিন আলম অনেক ধন্যবাদ, বোঝানোর কৌশল তোমার ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। আমরা উদাহরণ প্র্যাকটিস করি, উদাহরণে আমরা খেয়াল করব, দেখো যে শ্যাল উইল, সাবজেক্ট যদি থাকে তারপরে শ্যাল উইল থাকে, তারপরে বি, তারপরে ভার্বের ওয়ান এর সাথে আইএনজি, তারপর অবজেক্ট যদি থাকে, তাহলে নিয়মটা কি, অবজেক্টটা শুরুতে নিয়ে আসতে হবে, অবজেক্টটা সাবজেক্ট করো, তাহলে এখানে হিমটাকে, আচ্ছা ওইটা তো এখন আমি করাইলাম, এটা না করে 28 নাম্বারটা আসো, উই শুড বি টেকিং টি, এই যে টিটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসো, আমি নিয়ে আসলাম, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, এখন টি যেহেতু সিঙ্গুলার এবং শ্যাল উইলের টি যেহেতু ফার্স্ট পারসন নয়, আই এবং উই হলে শ্যাল হয়, যেহেতু আই এবং উই নাই তাহলে হবে উইল, তাহলে টি উইল হবে, টি উইল হবে, টি উইল হবে, টি উইল হবে, ঠিক আছে, টি উইল হবে, টি উইল, তারপরে কি হবে একটা টি উইল হবে, তারপরে আসবে কি বি, টি উইল হবে, তারপরে আসবে কি বি, টি উইল বি, টি উইল বি, টি উইল বি, দেখো টি উইল বি, টি উইল বি, দেখো টি উইল বি, টি উইল বি, তারপরে এই যে, কারণ কি অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসলো, যে যে টিটা আমি সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম, তারপরে দেখো টিটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম, আসার পরে উইল আসবে, এই যে শ্যাল উইলের মধ্যে উইল আসবে, কারণ আই এবং উই সাবজেক্ট হয় নাই, তারপরে আসবে কি একটা বি আসবে, এই যে একটা বি আসছে, তারপরে একটা মুখস্থ বিং আসবে, এই যে বিং আসলো, তারপর একটা ভি3 আসবে, ভি3 কি টেক ভার্বে ভি3 হচ্ছে টেকেন, এই যে টেক ভার্বে ভি3 নিলাম টেকেন, তারপর একটা বাই আসবে, আসলো বাই, তারপরে বাকিটা পারবা, তাহলে টি উইল বি টেকেন খুঁজো, টি উইল বি, টি উইল বি, তারপরে যে টি উইল বি বিং, টি উইল বি বিং টেকেন, তারপর একটা বাই আসবে, উই এর অবজেক্ট হচ্ছে আস, টি উইল বি টেকেন বাই আস। আশা করছি 28 এর এ নাম্বার উত্তর হবে, তোমরা 100% কনসেপ্টটা ক্লিয়ার। এটা আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস শিখলাম, তোমরা আশা করছি যে এটা বুঝতে পারছো, বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও, বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও, তোমরা এটা বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা আমাকে জানাও, তোমরা এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, বুঝতে পারলা কি, বুঝতে পারলা কি, বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। এটা আমরা কিসের ভয়েস শিখলাম বলো তো, আমরা এটা শিখলাম হচ্ছে ফিউচার
ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস, ঠিক আছে? আমরা এখন যেটা শিখলাম হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস। তোমাদের কাছে কি এই কনসেপ্টটা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় আমরা পরবর্তী নাম্বার, নবনীতা দাস, থ্যাংক ইউ নবনীতা দাস, বন্ধুদেরকে জানাবা, ক্লাসগুলো শেয়ার করে ফেলবা। রিফ্লেক্সিভের ভয়েস কিভাবে করব? আমি রিফ্লেক্সিভের ভয়েসটাও আমার শিট থেকে একটু আসি। দেখো গ্রামার তো আসলে অনন্য কিছু হয় না, রিফ্লেক্সিভের ভয়েসের ব্যাপারটা খেয়াল করো। রিফ্লেক্সিভ মানে সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই ব্যক্তিকে বোঝায়। দেখো হি কিল্ড হিম, সে নিজেকে হত্যা করে, সে তাকে নিজে হত্যা করে। তো এইখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি না, সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই ব্যক্তি হয় তখন অবজেক্টে রিফ্লেক্সিভ করতে হয়। রিফ্লেক্সিভ ব্যাপারটা কি, যে অবজেক্টের সাথে অবজেক্টের সাথে সেলফ অথবা সেলফ যুক্ত করতে হয়। অবজেক্টের সাথে কি সেলফ অথবা সেলফ যুক্ত করতে হয়। তাহলে ব্যাপারটা কি আসতেছে সিদ্দিকু, থ্যাংক ইউ, যে রিফ্লেক্সিভের ব্যাপারটা কি, অবজেক্টের সাথে সেলফ অথবা কি যুক্ত করতে হয়, সেলফ যুক্ত করতে হয়। অবজেক্টের সাথে সেলফ অথবা সেলফ যুক্ত করতে হয়, সেটাকে বলা হয় কি রিফ্লেক্সিভ। ঠিক আছে, আমি জাস্ট এটা খুব দ্রুত বোঝাচ্ছি তোমাদেরকে। এটা আব্দুর রাকিব, ধন্যবাদ আমাকে ধন্যবাদ দেওয়ার কারণে, তোমাকেও ধন্যবাদ। তাহলে এইখানে দেখো তো, এই যে হি কিল্ড হিমসেলফ, সে নিজে তাকে হত্যা করছে না? তো এইখানে দেখো তো সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাচ্ছে না, এই কারণে এখানে সেলফ যুক্ত হয়েছে। এখন কখন সেলফ যুক্ত হবে আর কখন সেলফ যুক্ত হবে এটা একটু বোঝাই। যখন অবজেক্টটা সিঙ্গুলার হবে, হিম মানে কি তাকে, এটা একটা একজন ব্যক্তি না, একজন না, সেলফ। দেখো হিম মানে তাকে, হিম তো একজন ব্যক্তি, এই কারণে সেলফ। যখন আমি দেম বলবো, দেম মানে হচ্ছে তাদেরকে, দেম অনেকজন ব্যক্তি না, এই কারণে হবে সেলফস। মানে কথা হচ্ছে যখন অনেকজন বোঝাবে প্লুরাল হলে সেলফস, আর যখন একজন বোঝাবে সিঙ্গুলার হলে সেলফ। আশা করছি এই কনসেপ্টটা বুঝতে পারছো। এখন খেয়াল করো রিফ্লেক্সিভের ভয়েস কিভাবে করে। আমরা একটু খেয়াল করি। প্রথমে দেখো রিফ্লেক্সিভ আবার সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করতে হয় না, সাবজেক্ট যেখানে আছে ওইখানেই থাকবে। সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করতে হয় না, সাবজেক্ট যেখানে আছে ওখানে থাকবে, অবজেক্ট যেখানে আছে সেখানে। অতিরিক্ত কি বসাতে হবে, এই যে অবজেক্টের আগে একটা বাই, আর এইখানে টেন্স অনুযায়ী একটা বি ভার্ব, এবং অবজেক্টের আগে একটা বাই। তাহলে দেখো সাবজেক্টের জায়গায় থাকলো হি। এখন টেন্স অনুযায়ী দেখো এখানে কিল্ড মানে ভার্বের ভি টু আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স। একটু আগে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস দেখালাম না, ভার্বের ভি টু থাকলে ওয়াজ ওয়ার আসবে, তাহলে ওয়াজ অথবা ওয়ার। দেখো হি যেহেতু সিঙ্গুলার এই কারণে ওয়াজ, যদি প্লুরাল হইতো তাহলে ওয়ার আসতো। আর কিল্ডের জায়গায় থাকবে, অতিরিক্ত হিমসেলফের আগে একটা বাই দিতে হবে, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। বুঝতে পারছো কি রিফ্লেক্সিভের ব্যাপারটা বুঝতে পারলা কি? আশা করছি যে রিফ্লেক্সিভের ব্যাপারটা বুঝতে পারছো। আমরা একটু মাস্টারে একটু সলভ করতে চাই। মাস্টারও তাই বলছে যে সাবজেক্ট ভার্ব এবং রিফ্লেক্সিভ অবজেক্ট থাকলে ভয়েসটা সাবজেক্ট অপরিবর্তিত মানে যা আছে তাই থাকবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আসবে, তারপরে ভি3 আসবে, তারপরে বাই, তারপরে রিফ্লেক্সিভ অবজেক্ট। আচ্ছা এই 29 নাম্বারটা সলভ করেছি, 30 নাম্বারটা আসো ভাই। লীলা ফ্যান্স হারসেলফ, দেখো সে নিজেকে বাতাস করছিল, তাহলে এখানে লীলার জায়গায় থাকবে, এখানে হারসেলফের আগে একটা বাই বসায় দাও। আর এখন ফ্যান্স সিঙ্গুলার, দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে আমি এটা কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা বুঝলাম কেমনে, এই যে ভার্বের সাথে এস বাই এস আছে। বুঝছো কি, টেন্স যারা ভালো বুঝো নাই তারা কিন্তু এটা বুঝবা না ভালো। তাহলে লীলার জায়গায় থাকবে ভাই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস আছে অ্যামিজার বসাতে হয়, তো যেহেতু সিঙ্গুলার এই কারণে ইজ, তাহলে লীলা ইজ। ফ্যানের ভি3 বসাতে হবে, ফ্যানের ভি3 কি ফ্যান্ট, দেখো লীলা ইজ ফ্যান্ট, তারপরে বাই, তারপরে হাসেন। আশা করছি কনসেপ্টটা বুঝতে পারছো। আমরা আর কোনো উদাহরণ নাই, আপাতত আজকে রিফ্লেক্সিভ পর্যন্ত থাকলো। আগামীকাল তো ক্লাস হবে না, কারণ আগামীকাল রাত 10টার সময় ক্লাস হবে, বাট এই যে 34 নম্বরের পরে 35 নম্বর ফ্রি ক্লাস কালকে হবে না। কালকে র্যান্ডম টপিকে ক্লাস হবে, বেসিকের ক্লাস হবে। কালকে বেসিকের ক্লাস হবে, যাদের বেসিক দুর্বল তারা ক্লাসগুলো করবা, ঠিক আছে? যাদের বেসিক দুর্বল তারা ক্লাসগুলো করবা। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমাদের মাস্টার ইংলিশের পেইড ব্যাচ আছে, পেইড ব্যাচে ভর্তি হতে এই নাম্বারে কল দিতে পারো, নাম্বারে কল দিবা, মেসেজ না দিয়ে নাম্বারে কল দিবা বা টাকা পাঠায় আমাকে জানালে হবে। জাস্ট পেইড ব্যাচের কি সুবিধা, পেইড ব্যাচের যে সুবিধাটা হচ্ছে যে মাস্টার ইংলিশ বইয়ের তোমরা এ টু জেড, তোমরা এখানে ক্লাস পাবা এবং ক্লাসে কথা বলা যাবে, ক্লাসগুলো হবে জুমে, ঠিক আছে? বইটা শেষ করতে যত ক্লাস লাগে, এই যে ভয়েস দেখো 4 দিন 5 দিনে পড়াবো, ঠিক আছে? 510 টাকা এককালীন কোর্স ফি, কোর্স এখন রানিং, ক্লাসে কথা বলা যায়, প্রশ্ন করা যায়। সপ্তাহে হচ্ছে 3 দিন থেকে 4 দিন বা 5 দিনও ক্লাস হয়,
দেখো ভর্তি হতে 01707772501 এই নাম্বারে কল দিয়ে ভর্তি হতে হয়। আর কোর্স শিক্ষক হচ্ছে আমি নিজে। এভাবে প্রতিদিন এত ধীরে ধীরে বুঝায় শোনায় পড়াবো। প্রতিটা ক্লাস হচ্ছে জুমের মধ্যে হয় এবং ফেসবুকে লাইভ হয়। ক্লাস মিস গেলে রেকর্ড পাবা। মাস্টার ইংলিশের এ টু জেড গ্রামার পার্ট খুব বিস্তারিতভাবে আমি আলোচনা করব। পেইড কোর্স আর ফ্রি কোর্সের মধ্যে এইটাই পার্থক্য। ফ্রি কোর্সের ক্লাস ফ্রি কোর্সের মধ্যে মতো রানিং থাকবে। ফ্রি কোর্সের ক্লাস যারা ভর্তি হবা এই নাম্বারে ফোন দিবা 01707442501। ঠিক আছে? আশা করছি যে কোর্সগুলো তোমাদেরকে হতাশ করবে না। আর রেগুলার ক্লাস করবা। যারা ফ্রি ক্লাসগুলো এটলিস্ট করবা। ফ্রি ক্লাসগুলো আমাদের এক্সেলেন্ট হয়ে থাকে। ওকে? বাট পেইড ক্লাসে তোমরা অফলাইন ক্লাসের মতো আমার সাথে কথা বলতে পারবা, অনেক বিষয় সলভ করে নিতে পারবা। 1 নাম্বার ক্লাসের বিষয়ও আমার পেইড ক্লাসে সলভ করে নিবা পারবো 10 নাম্বার ক্লাসে। ঠিক আছে? অনেক সুবিধা আছে। ভালো থাকো সকলেই। আগামী কাল ক্লাস হবে রাত 10টার সময়। যুক্ত হবা। ধন্যবাদ সকলকে।